আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আজকে আমি তোমাদের 101 থেকে লেকচার ডেলিভারি করব, যেটা তোমাদের রেকর্ড দেওয়া হবে। তো আমি তোমাদের স্ক্রিন শেয়ার করছি। আজকে আমরা আলোচনা করব ডিসপারশন নিয়ে। ডিসপারশন এক ধরনের ফিনোমিনা যেটা অপটিক্যাল ফাইবার কেবলে ঘটে থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ইনপুট পালস ঠিক যে পরিমাণ স্ট্রেংথ থাকার কথা ছিল সেটা রিসিভিং সাইডে যেতে যেতে পালসটা ব্রডেন হয়ে যায় এবং এটার স্ট্রেংথ মানে অ্যামপ্লিটিউড কমে আসে। তো এইটা হচ্ছে ডিসপারশনের একটা ঘটনা, যেটা ডিসপারশনে হয়ে থাকে। এই ডিসপারশনটা হয় সাধারণত ডিফারেন্ট লাইট, আমরা যে মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে বা সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে আমরা যে লাইটগুলো ট্রান্সমিট করি, সেই লাইটগুলোর ডিফারেন্ট স্পিড হওয়ার কারণে লাইটগুলো রিসিভিং সাইডে পৌঁছায় ডিফারেন্ট সময়ে। কোনোটা আগে পৌঁছায়, কোনোটা একটু ডিলে করে পৌঁছায়। এই জন্য ডিসপারশনটা ক্রিয়েট হয়। এর ফলে কোনো কোনো পালস ব্রডেন হয়ে যায়, এরকম ব্রডেন হয়ে একটা আরেকটার ওভারল্যাপ করে এবং এক্ষেত্রে ইনপুট পালসটা উইকেন্ড এবং ডিগ্রেডেশন ঘটে। তো এই ডিসপারশন আমরা বের করতে পারি ডিটি দিয়ে, যেটা দুই ধরনের ডিসপারশনের যোগফলের সমান। একটা হচ্ছে ওয়েবগাইড ডিসপারশন, টিডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়েছে, যেটা ল্যামডার উপরে ডিপেন্ডেবল, এবং আর একটা ম্যাটেরিয়াল ডিসপারশন, সেটাও ডিএম দিয়ে প্রকাশ করা হয়েছে এবং ইট অলসো ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ ল্যামডা। ডিডব্লিউটা খেয়াল করে দেখো, ইকুয়েশন মাইনাস ওয়েভলেন্থ ল্যামডা বাই সি ইন্টু ডাবল ডিফারেন্সিয়েশন অফ রিয়েল পার্ট অফ ইফেক্টিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ইফেক্টিভ বলতে এখানে বোঝাচ্ছে ওভারঅল কোডটার মধ্যে যে অ্যাভারেজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ ডাবল ডেরিভেশন উইথ রেসপেক্ট টু ওয়েভলেন্থ। ওকে, আর ডিএমটা একই হবে ইকুয়েশন, শুধু এখানে যে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হবে, এখানে কোরের না হয়ে ম্যাটেরিয়ালের, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করব আমরা অপটিক্যাল ফাইবার কোর, সেইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটাও ল্যামডার সাপেক্ষে ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। আসলে ডিসপারশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং ক্লাসিফিকেশন। একটা হলো ইন্টার মোডাল ডিসপারশন। মোড কথাটা তোমরা আগেই শুনেছো। মোড মানে হলো বিভিন্ন যে মোড থাকে, সিঙ্গেল মোড বা মাল্টি মোড, সেটা বোঝানো হয়েছে। তো ইন্টার মোডাল ডিসপারশন বিভিন্ন মোডের মধ্যে যেটা ঘটে ডিসপারশন, সেটা এই ডিসপারশনটা হয় যে ভেলোসিটি অফ অপটিক্যাল সিগন্যাল যখন সেম হয় না, ডিফারেন্ট হয়, তখন তাদের প্রপাগেশন টাইম হয় আলাদা এবং একটা এক সময় গিয়ে পৌঁছায়। এই জন্য ইন্টারমোডাল ডিসপারশন ঘটে। এটা মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে শুধুমাত্র হয়ে থাকে এবং এই ডিসপারশনটাকে আরো নামকরণ করা যায়, যেমন বলা হয়ে থাকে বা বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, যেমন মাল্টিমোড ডিস্টরশন, মাল্টিমোড ডিসপারশন, মোডাল ডিসপারশন, ইন্টারমোডাল ডিসপারশন, ইন্টারমোডাল ডিস্টরশন, ইন্টারমোডাল ডিলে ডিস্টরশন, এগুলো। ওকে, এবার আসো ইন্ট্রামোডাল ডিসপারশন। এর আগেটা ছিল ইন্টার মোডাল ডিসপারশন, এবার হলো ইন্ট্রামোডাল ডিসপারশন। মানে একটা মোডের মধ্যে যখন ঘটছে, তাইলে একটা মোড যেহেতু তুমি বুঝতে পারছো, তাইলে এটা একটা সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ঘটে থাকে এবং এটা দুই ধরনের হয়, একটা ক্রোমেটিক ডিসপারশন আর একটা হচ্ছে পোলারাইজেশন মোড ডিসপারশন। পোলারাইজেশন মোড ডিসপারশনকে পিএমডি দিয়ে প্রকাশ করা হয় এবং এটা কিভাবে হয় তোমরা খুব ভালো করে জানো যে পোলারাইজেশন
বা পোলারাইজেশন মুড ফাইবার যখন তৈরি করি, তখন সেটার সার্কুলার শেপটাকে আমরা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন প্রেশারাইজ এবং স্ট্রেচ বা স্ট্রেংথ অ্যাপ্লাই করে সেটা সিলিন্ড্রিক্যাল মানে গোল যে শেপ থাকে সেই শেপটাকে আমরা ব্রোকেন ডাউন করি, ভেঙে ফেলি, এবং কোথাও র্যান্ডমলি এটাকে ইন্টেনশনালি এটা ডিসঅর্ডার করা হয় শেপের উপর, যার ফলে হয় কি এখানে জিওমেট্রির মধ্যে চেঞ্জ ঘটে এবং সিমেট্রির মধ্যে চেঞ্জ ঘটে এবং র্যান্ডম ইনপারফেকশন হয়। র্যান্ডম ইনপারফেকশন মানে পারফেক্টনেসটা র্যান্ডমলি চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এই ধরনের ক্ষেত্রে পোলারাইজেশন মোড ডিসপারশন হয়। একটা জিনিস কল্পনা করো তোমরা, যে একটা একটা যদি দেখো, আমি তোমাদের বুঝা বলার চেষ্টা করছি। একটা কোড যদি এইরকম ডিম্বাকৃতি হয়, তাহলে কি দেখা যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সটা তার চেয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সটা অনেক বড়। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আলো যদি আমরা এখান থেকে ট্রাভেল করাই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে আলোটা যাবে সেটা কম বাধাগ্রস্ত হবে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর যে রেটা প্রপাগেট করবে সেটা বেশি বাধাগ্রস্ত হবে, বেশি সময় নেবে। ওকে, এইভাবে এক ধরনের ডিসপারশন হয়, যেটাকে বলা হয় পোলারাইজেশন মোড ডিসপারশন। এই দুইটা সিগন্যাল যখন পৌঁছায় তখন দেখা যায় যে এক্স অ্যাক্সিস বরাবর যেটা যাচ্ছে, মানে একই সিগন্যালের দুইটা পার্ট, এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা যাচ্ছে, কারণ এটা সিঙ্গেল মোড ফাইবার, তো এই দুটার মধ্যে টাইমের একটা ডিলে হয়ে যায়। ওকে, মানে ডিফারেন্ট টাইমে পৌঁছায়। এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় যে পোলারাইজেশন ডিপেন্ডেন্ট টাইম ডিফারেন্স। ঠিক আছে, যেটাকে ডিফারেন্সিয়াল গ্রুপ ডিলে বলা যায়, যেটা আবার প্রোপাগেশন ডিস্টেন্স এর স্কয়ার রুটের সাথে রিলেটেড। প্রোপাগেশন ডিস্টেন্স মানে যে লেন্থে আমরা প্রোপাগেট করব, সেইটা অপটিক্যাল ফাইবারের যে প্রোপাগেশন ডিস্টেন্সের লেন্থ সেটার উপর ডিপেন্ডেবল। কিভাবে ডিপেন্ডেবল? এই ইকুয়েশনের মাধ্যমে ডিপেন্ডেবল। del tau equal to dispersion of polarization mode into square root of propagation distance. এবার আসুন chromatic dispersion. Chromatic dispersion খুব ইম্পর্টেন্ট। Chromatic dispersion is a phenomena which is applicable for conventional optical fiber and photonic crystal fiber. এটার ইউনিট হলো, এটাকে মেজার করা হয় পালস উইথ পার ইউনিট ডিস্টেন্স অফ প্রপাগেশন, মানে একটা পালস ইউনিট ডিস্টেন্সের সাথে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা মেজার করে আমরা ক্রোমেটিক ডিসপারশন বা গ্রুপ ভেলোসিটি ডিসপারশনটা মেজার করতে পারি। তাইলে এইটা বলা হচ্ছে যে কি, এটা চেঞ্জ ইন পালস উইথ পার ইউনিট ডিস্টেন্স অফ প্রপাগেশন, যেটা ঘটে থাকে সেপারেশন অফ স্পেকট্রাল কম্পোনেন্ট অফ অ্যান ওয়েভ ইন অপটিক্যাল ফাইবার। মানে স্পেকট্রাল কম্পোনেন্ট বলতে এখানে লাইট যে বিভিন্ন সিগন্যাল গুলো যায় সেগুলো স্পেকট্রাল কম্পোনেন্ট, এগুলো সেপারেশনের ফলে হয়, এবং এই সেপারেশন অফ স্পেকট্রাল কম্পোনেন্ট ঘটে থাকে বিভিন্ন স্পিডের ওয়েভলেন্থের কারণে, যেটার ইউনিট হলো পিকোসেকেন্ড পার ন্যানোমিটার পার কিলোমিটার। ওকে, তো এইটা হচ্ছে মেইনলি ক্রোম্যাটিক ডিসপারশন। এই ক্রোম্যাটিক ডিসপারশনটা মেজার করতে হয়। এই ক্রোম্যাটিক ডিসপারশনটা মেজার করার জন্য ম্যাটেরিয়াল ডিসপারশন এবং ওয়েভগাইড ডিসপারশন দুটাই লাগে, এবং দুটার যোগফল অ্যাকচুয়ালি আমাদের ক্রোম্যাটিক ডিসপারশন প্রকাশ করে, যে একটা ফাইবারের ক্রোম্যাটিক ডিসপারশন কত। তো ডিসপারশন কি করে, এর আগে আমি বলেছি যে পালসকে ব্রডেন করে এবং লঙ্গার করে ফেলে, যেটা আলটিমেটলি সিগন্যালের ডিগ্রেডেশন ঘটায়।
যখন একটা পালস অনেক দূর যেতে থাকে তখন এইভাবে যদি ব্রডেন হয়ে যায়, একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে, একটা আরেকটার উপরে চলে আসে, তখন সেটা ডিজিটাল সিগন্যাল আর থাকছে না, ওয়ান কাইন্ড অফ অ্যানালগ টাইপের হয়ে যায়। তো এইটাই হচ্ছে ডিগ্রেডেশন, এইভাবে ডিগ্রেডেশন হয়ে থাকে। এবার আসো ফাইবার ব্রেক গ্রেটিং। ব্রেক গ্রেটিং ফাইবার হচ্ছে এক ধরনের ফাইবার যেটা কোরের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশন এমনভাবে করা হয় যে কিছু ওয়েভলেন্থের সিগন্যাল সেটা এন্ডে গিয়ে যেতে পারে না, সেটা রিফ্লেক্ট ব্যাক করে চলে আসে। ওকে, তাইলে এটা এমন এক ধরনের ফাইবার যেটার কোরের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ভ্যারি করা হয় এমন ভাবে যে কিছু ওয়েভলেন্থের সিগন্যাল পুরোপুরি এন্ডিং সাইডে পৌঁছাতে পারে না, সেগুলো আবার বাধা পেয়ে রিফ্লেক্ট ব্যাক করে চলে আসে। ওকে, তো এই যে রিফ্লেক্ট ব্যাক করে, এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে পিরিয়ডিক রিপিটেশন ঘটতেছে, এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়েছে, এখানে আবার চেঞ্জ হয়েছে, এখানে আবার চেঞ্জ হয়েছে, এই রিপিটেশন ঘটছে, এটাকে বলা হয় বড় হাতের ল্যামডা। ওকে, এই বড় হাতের ল্যামডা হচ্ছে রিলেটেড টু দ্য ল্যামডা বাই 2, মানে যে ওয়েভলেন্থ গুলো আমরা ফেলবো সেই ল্যামডা ওয়েভলেন্থ বাই 2 হবে। ওকে, তাহলেই একমাত্র কিছু সিগন্যাল রিফ্লেক্ট ব্যাক করে আসবে। এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো এখানে লেখা আছে। ফিল্টার ফর ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিস্টেম ইউজ হয়, ওয়েভলেন্থ সিলেক্টিভ মিরর ফর ফাইবার লেজার ইউজ হয়, wavelength stabilization of laser diode ইউজ হয়, strength and temperature measurement in composite fiber optic sensor ইউজ হয়, dispersion compensation ইউজ হয়, gain stability and equalization in RBM dot fiber amplifier ইউজ হয়, fixed filters ইউজ হয়, আর tunable filters ইউজ হয়। তো এবার আসো ফাইবার ব্রেক গ্রেটিং ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ফিল্টার কিভাবে ব্যবহার হয়। এই যে দেখো, ফাইবার ব্রেক গ্রেটিং ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ফিল্টার তৈরি করেছে এমনভাবে যেখান থেকে আমি ইনপুট দিচ্ছি 4টা ওয়েভলেন্থ, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, ল্যামডা 4, কিন্তু আলটিমেটলি রিসিভিং সাইডে গিয়ে পৌঁছাচ্ছে ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, আর ল্যামডা 4টা ব্যাক করে চলে আসছে। ওকে, এবার আসো অপটিক্যাল রিপিটার এবং অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। অপটিক্যাল রিপিটারটা কি এবং অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা কি? অপটিক্যাল অ্যাম্পলিফায়ার হচ্ছে যেটা একটা সিগন্যাল আমরা পাঠালাম অপটিক্যাল ফাইবারের মধ্যে, অবশ্যই ডিজিটাল পালসের মতো সেটা, সেই সিগন্যালটা কিছুটা ব্রডেন হয়ে যাবে এবং এটার অ্যাম্পলিটিউড কমে আসবে যখন সিগন্যালটা লং ডিস্টেন্স ট্রাভেল করবে। এখানে অ্যাম্পলিফায়ার ইউজ করলে যেটা হয় যে এই নয়েজটা সহই সে আবার অ্যাম্পলিফাই করে দেয়, যার ফলে নয়েজটা থেকে যাচ্ছে। কিন্তু আমরা যদি রিপিটার ইউজ করি তাহলে কি হয়, রিপিটার এই একই সিগন্যালই আমরা ট্রান্সমিট করলাম, কিন্তু রিপিটার করবে কি সেটার মধ্যে নয়েজটাকে এলিমিনেট করে ফেলবে, করে অনলি ডিজিটাল পালসটাকে রিসিভিং সাইডে পৌঁছে দিবে। ওকে, তো এইটা হলো অপটিক্যাল রিপিটারের কাজ। এবার আসো অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। অপটিক্যাল অ্যাম্পলিফায়ার অনেক ধরনের আছে, সেগুলোর একটা ক্যারেক্টারিস্টিক্স দেখলে আমরা বুঝতে পারবো। অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের কি কাজ গত স্লাইডে আমি বুঝিয়ে দিলাম, অপটিক্যাল অ্যাম্পলিফায়ার রিপিটারে এই দুটারই বুঝিয়ে দিয়েছি। এখানে দেখো অনেক ধরনের অ্যাম্পলিফায়ার বোঝানো হয়েছে, যেমন আরবিএম ডপ ফাইবার অ্যাম্পলিফায়ার, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। তারপর ব্রিলুমিনেন্ট অ্যাম্পলিফায়ার, রামান অ্যান্ড অপটিক্যাল প্যারামেট্রিক অ্যাম্পলিফায়ার, সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার এবং রামান অ্যান্ড সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েভলেন্থ সবচেয়ে বড় হচ্ছে সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের, আর রামান অ্যান্ড অপটিক্যাল প্যারামেট্রিক অ্যাম্পলিফায়ারের গেইনটা বেশ ভালো এবং সেটা ব্যান্ডউইথ এরকম। রামান এবং সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের ব্যান্ডউইথটা এসও এর মতোই, কিন্তু ব্যান্ডউইথটা ছোট, এসও এর চেয়ে ছোট, কিন্তু গেইনটা ইয়ের মতোই, এসও এর মতোই। আর আরবিএম ডট ফাইবার অ্যাম্পলিফায়ারের গেইনটা অনেক বড় আর এটার ব্যান্ডউইথটা অনেক ছোট। যে কথাগুলো বললাম এগুলো এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিবে। এবার আসো আরবিএম ডট ফাইবার অ্যাম্পলিফায়ার। আরবিএম ডট ফাইবার অ্যাম্পলিফায়ার
এটা খুব নামকরা একটা অ্যাম্পলিফায়ার, যেটা নিজেই এক ধরনের ফাইবার, এবং এইটার গেইন অনেক হাই, ব্যান্ডউইথ বেশি এবং নয়েজ অনেক কম। এবং এইটার গেইন ওয়েভলেন্থ 1.55 এর মাইক্রোমিটারের কাছাকাছি, যেটা সেভারেল অ্যাবজর্পশন ব্যান্ডে কাজ করতে পারে। এইটা পাম্প এবং এমিশন টেকনিক ইউজ করে, যেটা আমরা ফিগারের মাধ্যমে দেখতে পাবো, যেখানে ট্রান্সমিশন লেভেল W2 থেকে W4 এর মধ্যে এটা পারফর্ম করে থাকে। যে পদ্ধতিতে এই ধরনের অ্যাম্পলিফায়ার পারফর্ম করে সেটাকে বলা হয় এক্সাইটেড স্টেট অ্যাবসর্পশন প্রসেস। আর এটার পাম্পিং ব্যান্ড হচ্ছে 980 থেকে 1480 ন্যানোমিটার। ওকে, তো এই ধরনের ফাইবার নিজেই হচ্ছে এই ধরনের অ্যাম্পলিফায়ার নিজেই হচ্ছে এক ধরনের ফাইবার, এবং যে পাম্পিং লাইট আমরা এখানে ব্যবহার করা হয়, যেটা অ্যাবজর্ব করে, সেটাই হচ্ছে আরবিএম অ্যাটম। এইটা এখানে ইউজ করা হয়। আর পরের পেজে দেখো যে এই অ্যাম্পলিফায়ার অ্যাকচুয়ালি 1.55 মাইক্রোমিটারের জন্য পারফেক্টলি করা যায়, যেখানে ফাইবার লস সবচেয়ে কম তোমরা জানো। আর এইটার অপারেটিং ব্যান্ডউইথ 20 ন্যানোমিটারের কাছে যে বড় অ্যাচিভ করা সম্ভব, যেটা ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং চ্যানেলের জন্য ব্যবহার করা খুবই সুবিধাজনক। এই ফাইবারটা খুব ছোট্ট লেন্থে, মানে ফিউ মাইক্রোমিটারস এরিয়াতে এটা জোড়া দিলেই হয়ে যাচ্ছে, যেটার গেইন 50 থেকে 10 ডেসিবেল মিনিমাম। তবে টোটাল গেইন আমাদের এই ফাইবারের ক্ষেত্রে, মানে আরবিএম ডট ফাইবার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে 30 ডেসিবেল গেইন পাওয়া যায়। তো আসো দেখো এখানে এটা নয়েজ ফিগারের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারি যে এটার ক্যারেক্টারিস্টিক্স কেমন, কি ধরনের ফাইবার। সেই নয়েজ ফিগার বের করার জন্য আমাদের বের করতে হয় সিগন্যাল টু নয়েজ রেশিও অ্যাট দ্য ইনপুট সাইড অ্যান্ড সিগন্যাল টু নয়েজ রেশিও টু দ্য আউটপুট সাইড। এই ফাইবারটা এইভাবে জোড়া দিতে হয়, এখানে ইনপুট সিগন্যাল আসবে, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং হচ্ছে, এরপর আবার আমরা আরবিএম ডট ফাইবার অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করব, দেন আবার ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং করে আউটপুট সাইডে চলে যাচ্ছে। এটা W1, W2, W3, W4 চারটা স্টেজে অ্যাম্পলিফিকেশন করাতে সক্ষম। এবার একটা ম্যাথ দেখো, an optical amplifier has a noise figure of 3.2 ডেসিবেল, মানে একটা অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের নয়েজ ফিগার এফ দেওয়া আছে, যেটা 3.2। the input signal has a signal to noise ratio of 50 ডেসিবেল। ইনপুট সিগন্যালের সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 50 ডেসিবেল। কম্পিউট দ্য আউটপুট সিগন্যাল টু নয়েজ রেশিও, মানে এসএনআর টু দ্য আউটপুট সাইড বের করতে বলছে। তাহলে আসো আমরা সলভ করি। 10 log signal to noise ratio equal to 3.2, এটা ফর্মুলা, কারণ এখানে 3.2 ডেসিবেল সিগন্যাল টু নয়েজ রেশিও দিয়ে দিয়েছে অ্যাম্পলিফায়ার। তাহলে 10 লগ সিগন্যাল টু নয়েজ রেশিও, এটার মান হচ্ছে 3.2। তাহলে লগ এফ ইকাল টু 10 দিয়ে ভাগ হলো, এবার এফ ইকাল টু, তাহলে 2 টু দি পাওয়ারে চলে আসবে 10 টু দি পাওয়ার 3.2, যেটার মান হচ্ছে 2.089। এখন আসো 10 log signal to noise to the input side is given 50 decibel, তাহলে log signal to noise to the input side equal to, এটা ভাগ দিলে 5, তাহলে signal to noise ratio এটা আবার 10 to the power 5 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন f equal to 10 to the power 5 আমরা পাইলাম, আর নয়েজটা এফটা বের করে নিয়েছি এখান থেকে, সেটা পেলাম। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে সিগন্যাল টু নয়েজ রেশিও টু দ্য আউটপুট সিগন্যাল ইজ ভাগ করে এত ডেসিবেল বের করে ফেললাম। ওকে, তো এই পর্যন্তই আজকে আমাদের রেকর্ড। নেক্সট আর একটা রেকর্ড আমি দিব, সেটা আমাদের সিলেবাস শেষ করে দিবে, সেটার স্লাইড আজকেই তোমাদেরকে আমি
সেটার স্লাইড আজকে তোমাদেরকে আমি প্রোভাইড করব, এবং হোপফুলি আজকে রাতে আমি এটা রেকর্ড করে তোমাদের সাবমিট করব, এবং তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে। আর একটা রিপোর্ট তোমাদের আমি আপলোড করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।